একটা আদর্শ মিড রেঞ্জার ফোনের কথা কল্পনা করেন তো। আমার মনে হয় প্রথমে থাকবে অ্যাফোর্ডেবল, মানে অ্যাফোর্ডেবল হইতে হবে। নাম্বার 2, ডিসপ্লেটা সুন্দর, গুড এনাফ হইতে হবে। সিমলেস, প্যারালেস একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে হবে। দিন শেষে জিন্দা অবস্থায় ফোনটা যাতে ফেরত নিয়ে আসতে পারি বাসায়, অন্তত ওইটুক ব্যাকআপ দিতে হবে। এরপর ক্যামেরার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হইতে হবে যাতে মোস্ট ছবি ভালো লাগে, গুড আসে। একদম বেস্ট হইতে হবে না, গুড আসে। অ্যান্ড পারফরমেন্সেও কোনো মেজর ল্যাকিং থাকা যাবে না। একদম এক্সট্রিম পারফরমেন্স লাগবে না, বাট মেজর ল্যাকিং থাকলে সমস্যা। মোট কথা একটা আদর্শ মিড রেঞ্জার ফোন সেটাই যেটা মোটামুটি সব দিক থেকে ব্যালেন্সড। কোনো একদিকে বেশি দিতে গিয়ে অন্যদিকে কমায় দিচ্ছে এমন যাতে না হয়। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার, আপনারা দেখছেন এটিসিতে। অ্যান্ড আজকে সেইরকমই একটা পটেনশিয়াল আদর্শ মিড রেঞ্জার ফোন নিয়ে আসছি। আপনারা চিনে নেন এটাকে, নাথিং ফোন 3A। এখন এই ফোনটার 8/128GB দাম বর্তমান বাজার মূল্যে 35,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে নাথিং 3A নিয়ে বর্তমানে দেশে বিদেশে প্রচুর হাইপ, ডিমান্ড বর্তমানে আকাশ ছুঁইতেছে। অ্যান্ড আমরা স্বাভাবিক ইকোনমিক্সের থিওরি থেকেই জানি যে ডিমান্ড বাড়লে প্রাইসও বাড়বে। অ্যান্ড এই কারণে আমি এটাকে পটেনশিয়াল আদর্শ মিড রেঞ্জার বলতেছি, আদর্শ মিড রেঞ্জার না বলে। নাথিং ফোন 3A নিব নাকি নিব না সেই কথায় আমার খুবই সিম্পল আনসার। এটার দাম 35,000 টাকার আশেপাশে থাকলে আমি এটার পক্ষে আছি, এটার দাম 35-এর উপরে চলে গেলে আমি এটার পক্ষে নাই। অ্যান্ড নাথিং ফোন 3A কিনতে হলে আপনার যাইতে হবে রিও ইন্টারন্যাশনালে। বসুন্ধরা এবং যমুনায় তাদের ফিজিক্যাল শপ। রিও ইন্টারন্যাশনালের পেজ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাতে নিয়মিত প্রাইস আপডেট পেতে পারেন। আর একটা ব্যাপার আমি আগে জানায় দিই, যেটা নাথিং ফোন 3A অথবা 3A Pro যেটাই কিনেন না কেন কাজে লাগবে আপনার, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন রিলেটেড। এটাতে একটু ইস্যু আছে, সিম লক খেয়ে যাওয়ার একটু ইস্যু আছে। প্যারা খাওয়ার কিছু নাই, আমি একটু জাস্ট আপনারা জেনে বুঝে কিনলেই হয়ে যাবে। সো নাথিং ফোন 3A এগুলো ইন্ডিয়া থেকে আনে। অ্যান্ড ম্যাক্সিমাম ইউনিট যেগুলো বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে সেল হয় সেগুলো দেখা যায় যে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আগে অ্যাক্টিভেশন ডেট। সো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যদি অ্যাক্টিভেশন ডেট থাকে তাহলে মোটামুটি 99% সেফ বলা যায়। ইউজড ফোন পাচ্ছেন তেমন হওয়ার চান্স খুবই কম, কারণ ওই যে ইন্ডিয়াতে সিম ঢুকায় অ্যাক্টিভ করে আনতে হয়, না হলে দেখা যায় অনেক সময় সিম লক খাওয়া যায়। আবার ইনঅ্যাক্টিভ ইউনিটও পাওয়া যায়, যে আপনি মাত্র কিনছেন, তখন সিম ঢুকাইছেন, মোবাইল ডাটা অন ছিল, তখন অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, ওই ব্যাপারটা পাওয়া যায়। আমাদের এই ইউনিটটাও একদম যেদিন আমরা অফিসে আসছে সেদিন থেকে অ্যাক্টিভেশন ডেট দেখাচ্ছে। অ্যান্ড অ্যাক্টিভেশন কীভাবে চেক করবেন এটা নিয়ে আপনাদের কোশ্চেন থাকতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। নাথিং অফিসিয়ালি চেক করতে দেয় ওদের ফোন কবে অ্যাক্টিভ হচ্ছে, বেশ ভালো ব্যাপার। সো মুদ্রা কথা, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে অ্যাক্টিভেটেড হইলে কিনেন, প্যারা নাই, অতটা প্যারা নাই। আর যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে তো একদম বেস্ট, শপকিপাররা ট্রাই করবেন ইনঅ্যাক্টিভগুলো প্রোভাইড করার। এটা তাদের জন্য আমাদের মেসেজ। বাট যদি দেখেন 1-2 মাস আগে অ্যাক্টিভেটেড ফোন, তাহলে ভুলেও আপনি ব্র্যান্ড নিউর দামে কিনবেন না। ইউজডের দাম অফার করবেন, না দিলে না দিবে, চলে আসবেন অন্য দোকানে দেখবেন। এই হচ্ছে আমাদের কথা। আর যারা একটু বেশি খুঁতখুঁতা তারা যদি দেখেন 1 সপ্তাহ 3 দিন 5 দিন আগে অ্যাক্টিভ করা ফোন, বাট এটা ইউজড কিনা সেটা এনশিওর করার জন্য আপনি এই অ্যাপগুলোর মধ্যে যে কোনো একটা ডাউনলোড করে নেন। এরপর ফোনের চার্জিং সাইকেলটা চেক করেন সেখান থেকে। যদি 0 অথবা 1 হয় তাহলে আপনি ব্র্যান্ড নিউ ফোনই পাচ্ছেন ভাই, ধরে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি প্যারামিটার নাথিং ফোন 3 এর ক্ষেত্রে। নতুন কিনতে গেলে আপনি কি কি চেক করবেন। এবার চলেন ফোনের রিভিউতে প্রবেশ করি। নাথিং 3A ফোনটা দেখতে বেশ ইউনিক, আপনারা জানেন, দেখলেই বোঝা যায়। গ্লিপস ইন্টারফেস আছে, এখনও এসেনশিয়াল বাটন দেয়া আছে, ক্যামেরা 3টা দিছে। অ্যান্ড পিছনে গ্লাস সহ প্লাস্টিক ফ্রেমের এই বিল্ড ফোনটার। অ্যান্ড ফোনের সাইজটাও একটু চওড়াটে। IP64 রেটিং আছে, এখানে একটু অনেকে দোষ ধরে, হ্যাঁ স্বাভাবিক, 6.8 এখানে আপনি চাইতে পারেন। বাট মোটামুটি এই হচ্ছে নাথিং ফোন 3A। অ্যান্ড এই ফোনের ফার্স্ট ইমপ্রেশনে আমরা কিন্তু এই সব কিছু বলে দিছি, আরও এক্সট্রা ইনফো দিয়ে দিছি। ফার্স্ট ইমপ্রেশনটা যথেষ্ট ওয়াইড ছিল। অ্যান্ড এইটা যে একটা কম্পেলিং ডিল সেটা কিন্তু অলরেডি এস্টাবলিশড মার্কেটে, আপনারা অলরেডি জানেন। তাই আমার আজকের এজেন্ডা খুব সিম্পল। আজকে আমি বেশি কথা বলবো না। আপনাদের মনে যে বার্নিং কোশ্চেনগুলো আছে, যেগুলোর আনসার পেয়ে গেলে একদম মনের খায়েশ মিটে যাবে, নাথিং ফোন 3 এর ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকার কথা না, বা যেগুলোর উত্তর খুঁজে পাচ্ছেন না সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো আমি সিম্পলি আজকের রিভিউতে। সো নাথিং 3A নিয়ে সবচেয়ে বেশি কোয়েরি দেখলাম যে সফটওয়্যার নিয়ে। মানে সবাই যেভাবে জোস জোস বলতেছে, ইভেন আমি নিজেও আগে বলছি। সো অনেকে ভাবতেছে যে আসলে কি এত জোস, নাকি এরা বানায় বলতেছে। ভাই উত্তরটা এক বাক্যে দিলে, নাথিং 3A বা নাথিংয়ের যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আসলেই জোস, আসলেই সেই। আমার নিজের আপন ভাই নাথিং ফোন 1 ইউজ করে, যখন লঞ্চ হয়েছিল তখনই কিনে দিয়েছিলাম। এখনও পর্যন্ত সিমলেস, ফ্ললেস, স্পিডি, স্মুথ একটা ফিল, সব কিছু জোস। অ্যান্ড আমার কাছে অ্যান্ড্রয়েডের টপ 3 ইউআইয়ের মধ্যে কারেন্টলি নাথিংয়ের ইউআই থাকবে। অনেকে মাইন্ড করতে পারে, বাট থাকবে।
আমি এই ফোনে 25 থেকে 30টা অ্যাপস ইনস্টল করে একটা সাধারণ মানুষ যেভাবে ইউজ করে ঠিক সেইভাবেই ইউজ করছি, কোনো ল্যাগ বা স্লো ডাউন কিছুই পাই নাই টিল নাও, সব কিছু ফ্ললেসলি কাজ করে। বাট র্যাম ম্যানেজমেন্টটা একটু বেশি অ্যাগ্রেসিভ লাগছে আমার কাছে, 1.5-2 ঘন্টা পর একদম লাস্টে থাকা 2 থেকে 3টা অ্যাপ ক্লোজ করে দেয়, আর একটু এই জায়গায় মনে হয় বেটার হইতে পারতো। আর ক্যামেরা অ্যাপে বেশিক্ষণ থাকলেও সেম কাজটা করে আমি খেয়াল করছি। এগুলো আসলে মেজর ইস্যু না, বাট যেহেতু নাথিং ফোন 3 এ সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য এত বাহবা পাচ্ছে, এজন্য আমরা একটু শক্তভাবে চাইপা ধরলাম আর কি। সো যাই হোক, পিক্সেল অ্যান্ড স্যামসাংয়ের যেই ইউআই ওগুলা নিয়ে মানুষ যেই পরিমাণ খুশি অ্যান্ড যেই পরিমাণ ওদেরকে প্রশংসা করে, ওইটার পাশাপাশি থেকে একটা অলমোস্ট নতুন ব্র্যান্ড যে এইরকম সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে পারতেছে, অ্যাকচুয়ালি এটা প্রশংসার যোগ্য। মোটামুটি ইউআইয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রশংসার যোগ্য, বাট এআই এর ক্ষেত্রে সোফার অতটা প্রশংসাযোগ্য না। শুধুমাত্র এই যে ডেডিকেটেড বাটন আল্লাহ একটা এআই ফিচার দিছে, যেটা এআই ফিচার বলা যায় কিনা সেটা নিয়েও আমি একটু কনফিউশনে আসি। এটা ছাড়া বাকি সব ঠিকঠাক আছে। বাট আমার এখানে একটা কোশ্চেন আসছে যখন নাথিং 3 এ নিয়ে আমরা কাজ করা শুরু করছি, যে যারা স্যামসাং চালাইছে, পিক্সেল চালাইছে, ওই ইউআইটা এক্সপিরিয়েন্স করছে, দেন নাথিং 3 এতে আসছে বা নাথিং ফোনের ইউআই ইউজ করছে, তাদের ভাষ্যটা কি? তারা কি অ্যাকচুয়ালি ফিল করতেছে যে না তারা জিতছে? সো এইরকম একটা ইউজারের মুখ থেকে শুনে নেন যে স্যামসাংও চালাইছে রিসেন্টলি, পিক্সেলও চালাইছে ইউজার হিসেবে লং টাইম, অ্যান্ড দেন নাথিংয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমি নাদমান আশরাফ খান, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আমি আগে গুগল পিক্সেল 6 এ ইউজ করেছিলাম, পর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A35, এবং কারেন্টলি আমি 1 মাস যাবৎ নাথিং 3A ফোনটা ইউজ করছি, এবং সোফার আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। এমন না যে কোনো ইম্পেডিমেন্ট ফিল করেছি, কোনো লাগছে খুব বড়োভাবে, এরকম কিছু নেই, এরকম কোনো প্রবলেম ফিল হচ্ছে না। কিছু জিনিস আছে যেরকম আমার কাছে ডিজাইনটা খুবই স্লিক লাগে, খুব ভালো লাগে জিনিসটা। সো দের ইজ ফর্ম অ্যান্ড ফাংশন। এখানে আমার পার্টিকুলারলি কিছু কনভিনিয়েন্স ফিচার আছে, যেরকম ধরেন যে লক স্ক্রিনে কিছু উইজেট আছে যেটা আমি আগে কখনো কোনো ফোনে পাইনি, এবং ওভারঅল আমার কাছে ফিলটা খুব ভালো লাগে এই ফোনটার। তবে ইটস নট উইদাউট ইটস ইস্যুজ। এখানে যেরকম কিছু বাগ আমি রেগুলারলি ফিল করি, যেরকম এখন আমি এই স্টুডিওটা আসার পর থেকে আমি দেখছি যে আমার সব যে কুইক সেটিংস যে উইজেটগুলো থাকে সেগুলো সব বাংলা হয়ে গেছে, যদিও আমার সিস্টেম ল্যাঙ্গুয়েজ এখনও ইংলিশে আছে। তবে এই সমস্যাটা রিস্টার্ট দিলেই ঠিক হয়ে যায়। তো এরকম কিছু ছোটোখাটো বাগ আমি ফিল করি মাঝে মধ্যে, বাট আদার দেন দ্যাট ভালোই আমি বলবো। সো আরেকটা ব্যাপার আছে, এখানে এসেনশিয়াল স্পেস যে ফিচারটা আছে, এটা আমার কাছে মোটামুটি ভালো ইউজ হয়। ধরেন আমি কোনো কাজ করছি, আমি চাই না যে আমি এখন লক স্ক্রিন খুলে আবার এটা করতে চাই, আমি জাস্ট ডিরেক্টলি এসেনশিয়াল স্পেসে আমি হোল্ড করে আমি একটা নোটস দিয়ে দিই বা কোনো একটা রিমাইন্ডার দিয়ে, যেটা অটোমেটিক্যালি আমাকে পরে বা কোনো একটা অ্যালার্ম দেয় বা আমাকে নোটিফিকেশন দেয় আমার রিমাইন্ড করার জন্য। এটা আমার কাছে খুব হেল্পফুল লেগেছে। আর আগের ফোনগুলো থেকে মিস করার মতো আমার জন্য পার্সোনালি একটাই ছিল, যেটা হচ্ছে যে পিক্সেলে লাইভ ট্রান্সক্রিপশনের সাথে ট্রান্সলেশনও ছিল। আপনি কোনো ভিডিও দেখলে ওইটার আপনার নিচে ক্যাপশন তো উঠতো, লাইভ ক্যাপশন উঠতো, এবং সাথে ওইটা ট্রান্সলেটও করা যেত। এখানে জাস্ট লাইভ ট্রান্সলেশন আছে, বাট লাইভ ট্রান্সলেশনটা নাই। এটা ঠিক, এআই এর দিকে নাথিংয়ের আরেকটু বেশি নজর দেওয়া দরকার, কারণ এখন তো সব ফোনে এআই দিয়ে ভরায় ফেলতেছে। আমি জানি নাথিং নজর দিবে, নাথিং বেশ ভালো কিছুই আনবে, বাট মোস্ট প্রবাবলি সেটা আমরা নেক্সট সিরিজে দেখবো। এতটুকু আমার কনফিডেন্স আছে নাথিং নিয়ে। ওরা যেই পরিমাণে ইউজার ফিডব্যাকের প্রতি খেয়াল করে, অন্য কোনো কোম্পানি এত খেয়াল করে না। ওরা ইউটিউবারদের ভিডিও দেখে, নাথিংয়ের সিইও নিজে বৈশা ওদের কমিউনিটিতে কে কী পোস্ট করতেছে সব কিছু নিজেরা দেখে। টুইটারে সবচেয়ে বেশি রেসপন্সিভ মনে হয় হয়তো বা ওদেরকেই পাবেন, অ্যান্ড ওরা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি আপডেট দেয়। আমার মতে ওরা প্রচুর আপডেট দেয় ভাই, একটা ফোন লঞ্চের পর আপডেট দিয়ে অনেক ভালো করার চেষ্টা করে, এইটা আমি দেখছি অলওয়েজ। অ্যান্ড নাথিং ফোন 3 এটা কিন্তু 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে। এটা একদম বেস্ট না, আবার খারাপও বলতে পারতেছি না, ভালো লেভেলের থাকবে আমি বলবো। ও আর এসেনশিয়াল বাটনটার কথা, যেহেতু এসেনশিয়াল বাটনটা আমি অ্যাকচুয়ালি চেক করছি, অনেকের জন্য ইউজেবল, অনেকের জন্য অতটা ইউজেবল না। আমি ইউজ করছি যেমন হচ্ছে লাইক এসেনশিয়াল বাটনে মাঝে মধ্যে হচ্ছে লাইক একটা স্ক্রিপ্ট লিখছি, এরপর হচ্ছে ওইটা স্ক্রিনশট মেরে রিমাইন্ডার সেট করে দিছি যে ওই দিন ফেস ক্যাম আছে, আমার সকালে মনে করায় দিস। এমন টাইপের ইউসেজ আপনি এটা দিয়ে করতে পারবেন, যাদের রিমাইন্ডার দরকার হয়। মোটামুটি এটা এসেনশিয়াল স্পেস বলতে একটা রিমাইন্ডার স্পেস টাইপের আপনি বলতে পারেন এই জিনিসটাকে। বাট এইটাকে ঘিরে কিন্তু আরও অনেক ফিচার কানেক্ট করা যায়। আই থিঙ্ক ওরা 4 সিরিজের ক্ষেত্রে করবে। আপাতত এটা জাস্ট আছে, অ্যান্ড নাথিং এআই এর ক্ষেত্রে তেমন কিছু দিচ্ছে না, এই হচ্ছে বাস্তবতা। নেক্সট যেই কঠিন প্রশ্নটা, সেটা হচ্ছে ভাই এত দামের ফোনে UFS 2.2 স্টোরেজ, হ্যাঁ অন্যরা তো 3.1 দিচ্ছে, এই প্রাইস রেঞ্জে ম্যাক্সিমামই 3.1 দিচ্ছে। সো আমি এটা কেন নিব ভাই? এইখানে আমরা একটা চমকপ্রদ জিনিস পাইছি, খুব ভালো লাগছে জিনিসটা দেখা। হ্যাঁ UFS 2.2 রে তো কোনো হচ্ছে
জাদু দিয়া তো ইউএফএস 3.1 বানান যাচ্ছে না, বাট আমরা অ্যাকচুয়ালি রিয়েল টাইম টেস্ট করছি অনার 200-এর সাথে, স্যামসাং A56-এর সাথে। ওইগুলো দুইটাই কিন্তু ইউএফএস 3.1 স্টোরেজ অ্যান্ড স্পিড চেক করে, স্কোর চেক করে, অ্যাপস ওপেনিং ক্লোজিং চেক করে যে রেজাল্টটা পাইছে, এটা শুনলে আপনি খুশি হবেন। প্রথমে সিপিডিটি দিয়ে তিনটাতেই স্টোরেজে রিড রাইট টেস্ট করলাম অ্যান্ড একটা শক খাইলাম, কারণ রুল বুক অনুযায়ী স্পিড সবচেয়ে বেশি আসার কথা A56 অ্যান্ড অনার 200-এ, এর নিচে থাকার কথা নাথিং 3-এতে। বাট আমাদের টেস্টের রেজাল্ট আসছে স্যামসাং প্রথমে, সেকেন্ডেই নাথিং 3-এ অ্যান্ড থার্ড পজিশনে অনার 200। এরপর আমরা AnTuTu-তে গেলাম, যদিও AnTuTu স্টোরেজ টেস্টকে অনেকে রিলায়েবল মনে করে না, তাও সিকোয়েন্সিয়াল রিড রাইট পজিশনে স্যামসাং, অনার, নাথিং এইভাবে ছিল। বাট র্যান্ডম রিড রাইট স্পিডে আবার নাথিং সবার আগে অ্যান্ড স্কোরও বেশি পাইছে AnTuTu-তে। এই জিনিস দেখার পর একটু অবাক লাগছে, একটু ভালো লাগছে। আমরা যেটা একটা মানে মোটা দাগে ধারণা করে ফেলি ইউএফএস 2.2 মানে হচ্ছে স্লো হবে, কম থাকবে, ইউএফএস 3.1 মানে অনেক বেশি থাকবে, ওই ব্যাপারটা কিন্তু ও মোটামুটি ভুল প্রমাণ করে দিল। সো আমরা 2.2 3.1-এর বাইরে গিয়ে অ্যাকচুয়ালি ডাটাগুলো চেক করে কীরকম স্কোর করতেছে অ্যান্ড অ্যাপ ওপেনিং ক্লোজিং হচ্ছে পাশাপাশি টেস্ট করলে কিন্তু আমরা রিয়েল পিকচারটা পাই, ফোনটা কতখানি ফাস্ট অ্যান্ড ওর্থ ইট কিনা। অ্যান্ড এইখানে পিসিতেও কিন্তু মোটামুটি একটা সিমিলার এই কেসটা দেখা যায়। PCIe Gen 3 যেই প্রো গ্রেডের এসএসডিগুলো ছিল, ওগুলোর স্পিড মাঝে মধ্যে দেখা যায় PCIe Gen 4 যেটা আপডেটেড, ওইটার যে বেসিক বা এন্ট্রি লেভেলের যেগুলো, ওগুলোর থেকে বেশি স্পিড দেয় মাঝে মাঝে। সো আমরা সিমিলার একটা ব্যাপারই দেখতেছি, ইউএফএস 2.2 বাট স্পিড 3.1-এর মতন বা হয়তো বা কিছু ক্ষেত্রে বেশিও পাইতে পারেন অনেক 3.1-এর তুলনায়। আর এই ইউএফএস 2.2 ভার্সেস 3.1-এর ব্যাপারটা শিওর হওয়ার জন্য আমরা অ্যাপ ওপেনিং ক্লোজিং সাইড বাই সাইড টেস্ট করছি অ্যান্ড সেইখানেও আমরা সিমিলার রেজাল্ট পাইছি। 1 নম্বরে স্যামসাং, 2 নম্বরে নাথিং অ্যান্ড 3 নম্বরে অনার 200। এখন অনার 200 আরেকটু ফাস্ট হয়তো বা নাথিং 3-এর সেম হইতো, ওইটার একটু স্টোরেজ মানে হচ্ছে কিছু জায়গা হচ্ছে ফিল আপ ছিল, এগুলো তো একদম খালি A56 আর নাথিং 3 এটা। সো এই আর কি ব্যাপার, মানে মূল কথা অনার 200-কে আমি ডাউন করতেছি না, মূল কথা এইটা 2.2 দিয়েও 3.1-এর লেভেলে আছে, এইটা হচ্ছে জোস কথা। স্টোরেজের ইস্যুটা গেল, এখন তো থাকে হচ্ছে ক্যামেরার ব্যাপারটা। এইটাই কিন্তু ক্যামেরা 3টা দেয়া, বাট মানুষ অনেকে ডিসঅ্যাপয়েন্টেড যে লাস্ট টাইম 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ছিল, ওইটা কমায় এবার 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড দিছে, এই ডাউনগ্রেডটা কেন হইলো। বাট হ্যাঁ, এইটা নিয়ে আমি একটু স্যাড, বাট আমি অন্যদিকে খুশি যে ওরা একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো দিছে এই প্রাইস রেঞ্জে। টেলিফটোটা বেশি দরকার আই থিঙ্ক আলট্রাওয়াইডের তুলনায়। আলট্রাওয়াইড মোটামুটি একার একটা চললেও হয়, দিলেও হয়, বা টেলিফটোটা থাকা জরুরি, জোস হওয়া পরের ব্যাপার, থাকা জরুরি। সো এইটা একটা অ্যাকচুয়াল ট্রিপল ক্যামেরা সেট আপ দিছে, এই রেঞ্জে কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডও এটা দিতে পারতেছে না, অ্যান্ড অনেক ভ্যালু ফর মানি প্রোভাইডিং ব্র্যান্ডও দিতে পারতেছে না। 3টা ক্যামেরা সেট আপ দেখলেই আমার ভালো লাগে ভাই, 35,000 টাকায় 3টা ক্যামেরা সেট আপ ভেরি গুড। অ্যান্ড ছবির কোয়ালিটির কথা বললে ভাই, মেইন ক্যামেরাটা বেশ কালারফুল ছবি তোলে, বাট কালার টোনটা একটু কুলার সাইডে থাকে। কমতির দিক বলতে ডাইনামিক রেঞ্জটা মাঝে মাঝে ইনকনসিস্টেন্সি দেখায়, বাট মোস্ট অফ দি টাইম ছবি শেয়ার করার যোগ্যই থাকে। তবে 3টা লেন্সে কিন্তু আমরা কালার শিফট খেয়াল করেছি, বিশেষ করে আলট্রা ওয়াইডটার সাথে মেইন ক্যামেরার অনেকখানি পার্থক্য দেখায়। এটা কিন্তু এই রেঞ্জের অনেক ফোনই অ্যাড্রেস করে ফেলেছে অলরেডি, নাথিং এরও করে ফেলা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেন সেলফি ক্যামেরাটা বেশ শার্প ছবি তোলে, এটা নিয়ে তেমন একটা কমপ্লেন নাই, খালি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও করতে দিলে একটু খুশি হইতাম। আর আমার একটু কমপ্লেন আছে পোর্ট্রেট নিয়ে, কারণ এটা যে টেলিফটো লেন্সটা সেটা কিন্তু 2x এর, আপনি 4x পর্যন্ত জুম করেই রেগুলার ছবি তুলতে পারবেন। হ্যাঁ, ছবিগুলো ইউজেবল থাকে, শার্প থাকে, যদিও 4x একটু আর্টিফিশিয়ালি শার্পনেস অ্যাড করে। তবে এই টেলিফটোর আসল কাজটা কিন্তু পোর্ট্রেটে, আর ওইখানে দেখবেন 2x 3x 4x-এ পোর্ট্রেট তোলার অপশন আছে। এখন টেলিফটোর অ্যাকচুয়াল ফোকাল লেংথ মানে 2x-এ বেশ ভালো ছবি তোলে ফোনটা, বাট 3x অ্যান্ড 4x-এ শার্পনেসের একটু ঘাটতি দেখা যায়, স্পেশালি লো লাইট পোর্ট্রেটগুলোতে। আর এস ডিটেকশনও কিন্তু মিস হয় মাঝে মাঝে, তবে 2x-এ এস ডিটেকশন তেমন একটা মিস করতে দেখি নাই, অ্যান্ড 2x-এ পোর্ট্রেটগুলো খুবই সুন্দর লাগে। বাট আপনারা এটিসির ভিডিও তো শুধুমাত্র নাথিংয়ের ক্যামেরা নিয়ে বলে গিয়েই তো শেষ দেখতে চান না, রাইট? আমরা তো কম্পেয়ার করি, এটার যেই যাদের সাথে মারামারি গ্যাঞ্জাম আছে তাদের সাথে দেখায় দিই, তাহলে আপনারা অ্যাকচুয়াল আনসারটা পান যে এটার ক্যামেরাটা অ্যাকচুয়ালি কেমন। সেই জন্য আমরা অনার 200 অ্যান্ড স্যামসাং A56 ওই দুইটার ক্যামেরাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, ওই দুইটার থেকে এটার ক্যামেরা একটু লোই থাকার কথা, পাশাপাশি কম্পেয়ার করছি। আপনারা পিকচারগুলো দেখে নেন, দেখে আপনার কি মনে হচ্ছে। নাথিং যদি ওগুলা যদি 19-20 মার্ক পায়, নাথিং ফোন 3-এ যদি 17-18 মার্ক পায়, তাও আমি বলবো যে ভাই এটার দাম অনুযায়ী এটার ক্যামেরা মোটামুটি ওর্থ ইট, এটার আমি খারাপ
লেভেলে ফালাবো না। আমি অলরেডি বলে দিচ্ছি নাথিং ফোন 3 এর ক্যামেরা জোস এমন কিছু এক্সপেক্ট করবেন না, বাট ও সব লেন্স দিচ্ছে, দামটা কমের দিকে আছে, একটা গ্লোবাল ফোন, যেরকম সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী আমি খুব একটা কমপ্লেন করার জায়গা পাই না। আর ছবিগুলোর কিন্তু ড্রাইভ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা অরিজিনাল ছবিটা দেখে নিতে পারেন। সত্য বলতে ক্যামেরায় স্পেশালি পোর্ট্রেটে অনার 200 বড় মার্জিনে আগায় থাকে, নাথিং ফোন 3 এ থাকে মোটামুটি আকারের থাকে, ওর মধ্যে আর কি ওই স্পেশালিটিটা নাই। অনর 200-এর যে পোর্ট্রেট স্পেশালিটি আছে, স্যামসাং A56-এর যেই কনসিস্টেন্ট পারফরমেন্স দেয়ার, কনসিস্টেন্ট পিকচার দেয়ার যে স্পেশালিটিটা আছে নাথিং ফোন 3 ওই দুইটা নাই। বাট ও যা দিচ্ছে ভাই আমি মোটামুটি সন্তুষ্ট। এখন ছবি তো আপনারা দেখছেন, আপনারা সন্তুষ্ট কিনা বা বড় কোনো অভিযোগ আছে কিনা সেটা একটু জানায়েন কমেন্টে। আর লাস্ট একটা কঠিন বাস্তবতা ভিডিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে 3টা লেন্স দিয়েই 4K ভিডিও করা যায় না, কারণ আলট্রা ওয়াইডটা কিন্তু 1080p 30 fps এর উপর সাপোর্ট করে না, বাকি দুইটা 4K 30 fps সাপোর্ট করে। স্টেবিলিটি ডিসেন্ট আছে, বাট একটু ওবলিংয়ের ইস্যু প্রেজেন্ট আমরা দেখছি। এই তো ভিডিওর অবস্থা, বাট ভিডিওগুলো যে ডিসপ্লেতে দেখবেন সেই ডিসপ্লের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো। 1300 নিটস HBM মোডে অ্যান্ড 3000 নিটস পিক ব্রাইটনেসে যায়। ওই 3000 নিটসের ব্যাপারে তো আপনারা জানেনই, সো আপনারা 1300 নিটসই ধরে নেন HBM-এ, অ্যান্ড যথেষ্ট পরিমাণ ব্রাইট হয়, আউটডোরে কোনো সমস্যা হয় না। আর আপনি কিন্তু HDR সাপোর্টটা রেগুলার ভিডিওতে পাবেন, ইউটিউবে 4K পর্যন্ত HDR পাবেন, বাট নেটফ্লিক্সে পাবেন না। ওরা এখনও টাকা বাঁচাইতে নেটফ্লিক্সে HDR সাপোর্টের লাইসেন্সটা নেয় নাই আর কি। আর স্টেরিও স্পিকারগুলো মোটামুটি ভালো আছে, যথেষ্ট গুড এনাফ, বাট বেজেলগুলো আরেকটু চিকন হইতে পারতো, যদিও প্রায় সিমেট্রিক্যাল হওয়ার কারণে দেখতে খারাপ লাগে না, সামনাসামনি ভালোই লাগে। আরেকটু চিকন হইলে আরেকটু সুন্দর হইতো আর কি, এই হচ্ছে আমার কথা। মানে অনেক কিছু হইতে পারতো, বাট 6.67 ইঞ্চের এই যে ডিসপ্লেটা 120 Hz রিফ্রেশ রেটের, এটা নিয়ে ভাই আমি যথেষ্ট পরিমাণ হ্যাপি আছি। হ্যাঁ, আমার কমপ্লেন করার জায়গাও আছে, যেহেতু এটা রিভিউ, কমপ্লেন করার জায়গাগুলো হচ্ছে নাথিংয়ের ডিসপ্লে কিন্তু এত ভাইব্রেন্ট না, এত পপড আপ না। আমরা সুপার অ্যামোলেড ফোনগুলোতে যতটা দেখি একটু মরা মরা কালার শো করে, ও এইটা মোস্ট ডেফিনেটলি কেউ ডিনাই করতে পারবে না। পাশাপাশি স্যামসাং ফোনের একটা ডিসপ্লে ধরলে বোঝা যায় মোটামুটি যে ওর কালারগুলো একটু ডাল। হ্যাঁ, আর অনেকে নাথিং ফোনের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে একটু গ্রেইনিনেস ইস্যুর কথা বলে, যে ডিসপ্লেতে একটু গ্রেইনি লাগতেছে। হ্যাঁ, এই ইস্যুটার কথাও আছে, বাট ওভারঅল আই বিলিভ আপনি স্যাটিসফাইড থাকবেন। মিনিমাল, ক্লিন, দেখতে সুন্দর লাগতেছে, ওভার স্যাচুরেটেড না, ওভার এক্সিগারেটেড না, এইটা অনেক মানুষের পছন্দ, অ্যান্ড এটা নাথিং ডেলিভার করতেছে। আর যা বলতেছিলাম স্যামসাং গ্যালাক্সি A36-এর প্যানেলটা এটা থেকে বেটার লাগবে পাশাপাশি রাখলে, সেটার পাশাপাশি কিন্তু নাথিংয়ের যেই পান্ডা গ্লাস যেটা দিছে প্রোটেকশনে, এইটার থেকে হচ্ছে ওই A36-এর গরিলা গ্লাসের প্রোটেকশন ডেফিনেটলি বেটার। পান্ডা গ্লাস অত একটা সুবিধার না, বাট A36 হচ্ছে এটার দামে একদম এটা ডিরেক্ট কম্পিটিটর ব্যালেন্সড ফোনগুলোর মধ্যে। সেইখানে যদি আমি তুলনা করি পারফরমেন্সের দিক থেকে কিন্তু আপনি নাথিংয়ের জিততেছেন, কারণ A36-এ স্ন্যাপড্রাগন 6 Gen 3 অ্যান্ড নাথিং ফোন 3 পাচ্ছেন 7S Gen 3। যারা মূলত ডেইলি লাইফে আরামে ফোন চালানোর জন্য ফোন খুঁজেন, গেমিং যাদের মেইন প্রায়োরিটি না, সাইড কোয়েস্ট, তাদের জন্য 7S Gen 3 বেশ ক্যাপাবল একটা চিপসেট। ডেইলি ইউজের কথা তো শুরুতেই বললাম, এখন গেমিংয়ের ব্যাপারটায় আসি। আর জানাই দিই 7S Gen 3 এইটাই, আর অনর 200-এ হচ্ছে 7 Gen 3, এগুলো মোটামুটি কাছাকাছি লেভেলেরই আর কি। এই ব্যালেন্সড ফোন এগুলো ইউজ করে। যাই হোক, গেমিংয়ের কথায় যাই, বেশি তেনা পেঁচা লাভ নাই। আপনি PUBG 90 FPS-এ খেলতে পারবেন এইটাতে। আমরা প্রায় 30 মিনিট টানা খেলছি, ফ্রেম রেট লাস্টের দিকে হালকা একটু ড্রপ করে, এছাড়া গেম প্লে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালোই থাকে। অ্যান্ড 30 মিনিটে তেমন একটা গরম হয় না ফোনটা, 37-38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ দেখছি। অ্যান্ড ব্যাটারি ড্রপ দেখেছিলাম 6%-এর মতো, উইচ ইজ গুড। এছাড়া আমাদের আসিফ ওর ফেভারিট বার্সেলোনার হার দেখা কষ্টে ফুটবল খেলছে ধুমে আইফোনে, ওইখানে আবার বার্সারে জিতে দিছে ও। গ্রাফিক সেটিংস হাই রেখে 60 FPS-এ আরামেই গোলগুলো দিচ্ছিল। মানে এই টাইপ গেম খেলে কোনো ইস্যু পাবেন না, টাইম পাস আরামেই করতে পারবেন। আর ফোনটার 5000 mAh ব্যাটারি থেকে কিন্তু মোটামুটি ভালো ব্যাটারি লাইফই পেয়েছি। 6.5 থেকে 7 ঘন্টার মতন SOT পাওয়া যায় রেগুলার টাইপের ইউসেজে। গেমিং সহ যদি হেভি ইউজ করেন তখন 5.5 থেকে 6 ঘন্টার মতন ইজিলি পাবেন, মানে একদিনের ব্যাকআপ। একদম জোস লেভেলের ব্যাকআপ না, যেগুলো আমরা চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে দেখি, বাট গ্লোবাল ফোনগুলোর ক্ষেত্রে মোটামুটি এটা স্ট্যান্ডার্ড, ওরে দোষ ধরা যায় না। বাট এই ফোনটার ব্যাটারি লাইফ নিয়ে প্যারা খাওয়ার মতো ফোন এটা না, এই ফোনের হিটিং নিয়ে প্যারা খাওয়ার মতো ফোন এটা না। আর গেমিংয়ের ক্ষেত্রে তো বললামই ভাই, আপনার যদি জোস গেমিং লাগে তাহলে অন্য কোনো ফোন দেখেন। এই বাজেটে আরও পাওয়ারফুল চিপসেট আলা 8S Gen 3 আর একটু টাকা বাড়ালেই পাওয়া যায়।
অথবা 8 Gen 3 আর একটু টাকা বাড়াইলেই পাওয়া যায়, ওগুলোর দিকে দেখেন। এটা ব্যালেন্সড ফোন, শুরু থেকে তো বলে আসতেছি, বারবার বলা লাগবে না। যেটা নিয়ে প্যারা খাবেন সেটা হচ্ছে ভাই চার্জার, কারণ নাথিং বক্সে চার্জার দেয় না। এই ফোনটা হচ্ছে পিডি দিয়ে 50 ওয়াট পর্যন্ত ম্যাক্স ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অ্যান্ড পিডি চার্জিং হওয়াতে ভালো হয়েছে এক প্রকার, খারাপ দিকটা ওই যে বক্সে চার্জার দেয় না। অ্যান্ড আপনার যদি অরিজিনাল নাথিংয়ের চার্জারটা কিনতে হয় মার্কেটে 2500-3000 টাকার মতন মনে হয় দাম, মোস্ট প্রবাবলি অনেকগুলো টাকা, তখন কিন্তু এই ফোনটার দাম পড়ে যাচ্ছে 38,000 টাকা, 39,000 টাকা। সো ওইটা একটা প্রবলেম। সো এইটার মোটামুটি ইজি সলিউশন আছে, যেহেতু পিডি দিছে। থার্ড পার্টি অনেকগুলো ব্র্যান্ডের পিডি সাপোর্টেড চার্জার ভরা মার্কেটে, 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে আপনি মাল্টিপল ব্র্যান্ডের পাওয়া যাবেন। কিউসিওয়াই এর 45 ওয়াট জ্ঞান আছে, অ্যাঙ্কারের 313S2 আছে 45 ওয়াট পিডি সাপোর্টেড। সো এইরকম আরও মাল্টিপল ব্র্যান্ডের ইউগ্রিনের চার্জারগুলো ভালো, 45 ওয়াট পিডি মোটামুটি ম্যাক্সিমামের থাকে। সো আপনি যদি অফিসিয়াল চার্জারটা দিয়ে চার্জ দেন তাহলে ফুল চার্জ হইতে 50 থেকে 60 মিনিটের মতো সময় লাগে। আর আপনি যদি ওই থার্ড পার্টিগুলো দিয়ে চার্জ দেন 10 মিনিট হয়তো বা চার্জিং টাইম বাড়বে, এরকম আমরা টুকটাক টেস্ট করছি, বাট এক্সাক্ট ডাটাটা আমি বলতেছি না, যেহেতু আমি এক্সাক্ট শিওর না, বাট এরকমই হওয়ার কথা। সো আপনার বেস্ট চয়েস হবে আই থিঙ্ক যে থার্ড পার্টি কোনো একটা পিডি সাপোর্টেড চার্জার, এইটা কেনার সময় কিনে নেন। আপনি যখন রিও ইন্টারন্যাশনাল নাথিং 3 কিনতে যাবেন তাদের থেকে একটা থার্ড পার্টির পিডি চার্জার কিনে নিন 45 ওয়াট। সো আমাদের দেশে যেহেতু নকল চার্জারের মানে মোটামুটি ভরপুর একটা কেস কাহিনী চলে, এর থেকে থার্ড পার্টি চার্জারগুলো একটু বেশি সেফার। অ্যান্ড 45 ওয়াট পিডি চার্জার নিলেই আপনার মোটামুটি ভালো হবে। সো এই ছিল আমাদের চোখে নাথিং ফোন 3A। অনেস্টলি আরও ডিটেলস রাখতে পারতাম এই ভিডিওটাতে। আপনারা জানেন এটিসির ভিডিওগুলো অলওয়েজ ডিটেলড হয়, অনেক ডেপথে থাকে, স্পেশালি রিভিউগুলা। বাট এইটা আমরা বড় করতেছি না, কারণ সামনে এটা নিয়ে ক্যামেরা কম্পেয়ার, ব্যাটারি ব্যাটেল ইত্যাদি চলে আসার কথা। কারণ এইটা যে প্রাইস পয়েন্টে আছে সেটা নিয়ে মাল্টিপল ভিডিও আসার কথা। অ্যান্ড এইটা যেমন ফোন, সে পার্টিসিপেট অবশ্যই করার কথা। সো তখন একদম বাকি ইনফো, যদি কোনো তথ্য আপনার জানতে মিস্টেক থাকে বা আপনার যদি কোনো গ্যাপ থাকে সেগুলো জেনে যাবেন। এছাড়া আপনি যদি কমেন্টে জিজ্ঞেস করেন কোনো স্পেসিফিক তথ্য নাথিং 3A নিয়ে, প্রথম 3 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ কমেন্টে আপনারা জানায় দিব এই ভিডিও পাবলিশের পরে, যেটা আপনি জানতে চাচ্ছেন। তাই বেশি ডেপথে না গিয়ে একটু ব্যালেন্স করেই একটা ব্যালেন্সড ফোনের রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে। অ্যান্ড ফোনটা আসলেই ব্যালেন্সড ভাই, কোনো মেজর ফ্লস নাই ধরার মতন। হার্ডওয়্যারগতভাবে যা একটু টুকটাক ছিল, সফটওয়্যার দিয়ে মোটামুটি সফটওয়্যার অপটিমাইজেশন ওদের এত ভালো, মোটামুটি তাও কভার করে ফেলছে। টেলিফটো লেন্স সহ 35,000 টাকায় ভাই ক্লিয়ারলি এটা নেয়ার মতন একটা ফোন। আর অন দ্য সাইড নোট, অনার 200 নিয়ে মানুষ ইদানিং ওই যে ভ্যারিয়েন্ট অ্যান্ড এতগুলো বেশি ভ্যারিয়েন্ট অ্যান্ড UFS 2.2 আর 3.1 নিয়ে এত বেশি ক্যাচালে পুরো কনফিউজড হয়ে থাকতেছে। ভাই আমি বলবো যে অনার 200-এর মোটামুটি অনেক বেঁচে ফেলছে, ওর সময় শেষ। 300 বের হয়েছে, এরপরে 400 অলরেডি চলে আসছে, এখনও অনার 200 কেন কিনা লাগবো? ওইটারই ইস্তফা দেন, মোটামুটি ছেড়া দেন, কারণ ফোন পুরান হইলে রিফারবিশড হওয়ার চান্স বেড়ে যায়। সেই তুলনায় লেটেস্ট ফোন নেন নাথিং ফোন 3A, ওই বাজেটের মধ্যে আপনি ক্যামেরা একটু কম পাবেন, বাট বাদ বাকি কিছু জিনিসে মোটামুটি ডেফিনেটলি ও পোষায় দিবে। সো আমরা নাথিং ফোন 3 দিকে ভোটটা বেশি দিচ্ছি। আর এই বাজেটে অনার 200, স্যামসাং A36 অথবা নাথিং 3A, অথবা বাজেট একটু বাড়ায় স্যামসাং A56, যেই ব্যালেন্স ফোনটাই নেন না কেন আপনি রিও ইন্টারন্যাশনাল থেকে নিয়েন, এটা লাস্টে একটু মনে করায় দিলাম। আর আপনার যদি মনে হয় এই বাজেটে 35,000 টাকায় নাথিং ফোন 3A থেকে বেটার কোনো ফোন আছে, কোনটা আছে, কেন আছে, একটু কমেন্টে জানান তো, কারণ আমাদের কাছে মনে হচ্ছে এইটাই বেস্ট। আমি হলে এটা কিনতাম।